শুরু করেন। সুবীর, আশা করি ভালো আছো তো নাকি? তোমরা কি ভালো আছো? জি স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, জি স্যার। ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমরা আমাদের ক্লাস শুরু করে দেই নাকি? তোমরা তো দেখতে পাচ্ছ যে ক্লাস শুরু হয়ে গেছে। অনলাইন পাঠদান কার্যক্রম বগুড়া জেলা স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। বিজ্ঞান বিষয়ে অধ্যায় 7 শক্তির ব্যবহার নিয়ে আজকে আলোচনা করা হবে। তাহলে আজকে পাঠের মূল বিষয় হলো অধ্যায় 7 শক্তির ব্যবহার। এই অধ্যায়ে আমরা যে সকল বিষয় জানবো এদের মধ্যে 1 নম্বর কাজ, ক্ষমতা ও শক্তি কাকে বলে এবং কাজ, ক্ষমতা, শক্তি সম্পর্কিত 2-1টি গাণিতিক সমস্যা সমাধান আমরা এখানে করব। তারপর শক্তি সংরক্ষণশীলতা নীতি, এটা আমরা জানতে পারবো। শক্তির উদ্ভেদ ও রূপান্তর সম্পর্কে ধারণা লাভ করব। শক্তির উৎসের শ্রেণীবিভাগ সম্পর্কে জানবো। বায়োগ্যাস, উইন্ড মিল এগুলো কি সেটা জানবো আমরা। শক্তির ব্যবহার এবং সংকটের জন্য কারা দায়ী সে সম্পর্ক জানবো। তারপর কিছু প্রশ্ন থাকবে, তোমাদের মূল্যায়ন বা একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকছে এবং সর্বশেষে কিছু বাড়ির কাজ দিয়ে আমি আমার ক্লাস শেষ করব। ঠিক আছে, এখন তাহলে চলো আমরা প্রথম আলোচ্য বিষয় কাজ, ক্ষমতা এবং শক্তি কি সেটা জানি। কাজ সাধারণত কোনো কিছু করার নামই হচ্ছে কাজ, কিন্তু পদার্থবিজ্ঞান বা বিজ্ঞানের ভাষায় কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুটিকে বলের দিকে স্থান পরিবর্তন করাকেই কাজ বলে। আমরা কাজকে বল আর বলের দিকে কোন একটি বস্তু কতটুকু সরণ হলো, কতটুকু দূরে সরে গেল, তাই না, তার গুণফল দ্বারা আমরা কাজ পরিমাপ করে থাকি। আর কাজকে যদি ডাব্লিউ বলা হয়, ডব্লিউ কাজকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি, বলকে আমরা এফ দ্বারা এবং বস্তুর সরণ বা দূরত্বকে এস দ্বারা যদি প্রকাশ করি তাহলে ডব্লিউ সমান এফ ইন্টু এস। আমরা তো জানি কাজের একক হচ্ছে জুল, কাজের একক হচ্ছে জুল। এছাড়াও কাজের একক ক্যালোরি আছে, ব্যবহারিক একক ক্যালোরি। আমরা এখানে আন্তর্জাতিক একক জুল ব্যবহার করব। 1 জুল সমান 1 নিউটন গুণন 1 মিটার। ক্ষমতা একক সময়ে কোনো বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে। অর্থাৎ মোট কৃত কাজকে যদি মোট সময় দিয়ে ভাগ করি তাহলে ক্ষমতা পাওয়া যাবে। ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়, কাজকে ডাব্লিউ দ্বারা এবং সময়কে টি দ্বারা প্রকাশ করলে কি হবে, পি সমান ডব্লিউ বাই টি। তাহলে এর একক কি? আমাদের বাল্বের বৈদ্যুতিক বাল্বের গায়ে ওয়াট লেখা থাকে না, বাল্বের ক্ষমতা লেখা থাকে। অর্থাৎ এই বাল্ব যে শক্তি ব্যয় করছে সেই ব্যক্তি শক্তি ব্যয় করার হারটা কত, সেটাই হচ্ছে ওয়াট। তাহলে ওয়াট, 1 ওয়াট সমান কি 1 জুল বাই 1 সেকেন্ড। ঠিক আছে, 1 জুলকে 1 সেকেন্ড দিয়ে ভাগ করলে আমরা 1 ওয়াট পাবো। এরপর হচ্ছে শক্তি। শক্তি বলতে আমরা কাজকেই বুঝি। কোন একটা বস্তুর কাজ করার যে সামর্থ্য, কাজ করার যে সামর্থ্য থাকে সেটা কাজ করে দেখাতেও পারে, নাও পারে। তাহলে এই ধরনের বিষয়কে আমরা বলছি শক্তি। তাহলে শক্তি এবং কাজ একই, কাজ করে দেখাতে হয়। আর শক্তিটা হচ্ছে কাজ করতে পারে, কতটুকু পারবে সেটা বলা হচ্ছে শক্তি। তাহলে শক্তির একক, কাজের একক একই। শক্তির পরিমাপ আর কাজের পরিমাপ একই। শক্তি সমান বল গুণন বলের দিকে বস্তু সরণ, আর শক্তির একক হচ্ছে জুল। ঠিক আছে, তাহলে এখন আমরা যে সূত্রগুলো ব্যবহার করলাম, যে সংখ্যাগুলো ব্যবহার করলাম, এই সংখ্যাগুলো দিয়ে গাণিতিক সমস্যা 1 এখানে আছে। একটি লোক 50 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুকে বলের দিকে 15 মিটার নিয়ে গেল, তার কৃত কাজের পরিমাণ কত? কাজের পরিমাণ নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমরা জানি কাজ সমান কি, বল গুণন বলের দিকে সরণ। এখানে বল হচ্ছে 50 নিউটন, সরণ হচ্ছে 15 মিটার। তাহলে 50 নিউটন গুণন 15 মিটার, এটা গুণ করলে হবে 750 জুল হবে।
তাহলে কৃত কাজের পরিমাণ হচ্ছে 750 জুল। সময় পেলে আমরা শেষের দিকে আরো দুই একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখন আমরা আসবো শক্তির সংরক্ষণশীলতা। যে আমরা তো জানি যে ক্লাস 5 থেকেই জেনে এসেছি যে শক্তিকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না। এই মহাবিশ্বের সৃষ্টির সময় যে পরিমাণ শক্তি ছিল এখনো তাই আছে, কিন্তু শক্তিগুলো এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তর হয় মাত্র, কিন্তু মোট শক্তির পরিমাণ সর্বদাই সমান থাকে। এখন এটা হচ্ছে একটি সূত্র। এই সূত্রটিকে আমরা এইভাবে বলতে পারি, বিশ্বের সামগ্রিক শক্তির কোনো তারতম্য ঘটে না। এই বিশ্বে মোট শক্তির পরিমাণ সর্বদা নির্দিষ্ট। এই বিশ্ব সৃষ্টির প্রথম মুহূর্তে যে পরিমাণ শক্তি ছিল আজও সেই পরিমাণ শক্তি বর্তমান। এটাই হলো শক্তি নিত্যতার সংরক্ষণশীলতা। তোমাদের ক্লাস 7 এর পাঠ্য বইয়ে এটাই দেওয়া আছে, আমি এর জন্য এটাই সংযোজন করেছি, এটা মুখস্থ করতে হবে। এখন এটাকে যদি আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করি, আপনার মনে করি পৃথিবী সৃষ্টির প্রথম মুহূর্তে মোট শক্তি পরিমাণ ছিল পি, তাই না? বর্তমানে এই শক্তি বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে কিছু তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে, বিদ্যুৎ শক্তি রূপান্তর হয়েছে, রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়েছে, অন্যান্য আরো অনেক শক্তিতে রূপান্তর হয়েছে। যদি এই রূপান্তরের পরিমাণ যদি Q1, Q2, Q3 এবং Q4 হয়, তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে আমরা পাবো পূর্বের মোট শক্তির পরিমাণ সমান বর্তমান মোট শক্তির পরিমাণ। পূর্বের মোট শক্তি ছিল পি, আর বর্তমানে হলো Q1 যোগ Q2 যোগ Q3 যোগ Q4। এখন আমরা শক্তির রূপভেদ করবো। শক্তির রূপ, তাই না? শক্তির রূপ কতগুলো, তাই না? শক্তির আসল উৎস হচ্ছে সূর্য। এই সূর্য শক্তি বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে শক্তির বিভিন্ন রূপভেদ গুলো তৈরি করেছে, মোটামুটি ভাবে 8টি। এই সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য, সৌরশক্তি। এবং সৌরশক্তিকে আমরা এখানে শক্তির রূপভেদের মধ্যে দেখালাম না, তোমাদের বই হয়তো বা একটা সৌরশক্তি নামে আর একটা রূপভেদ আছে। যাই হোক, 1 নম্বর যান্ত্রিক শক্তি, 2 নম্বর রাসায়নিক শক্তি, 3 নম্বর তাপ শক্তি, 4 নম্বর চুম্বক শক্তি, 5 নম্বর আলোক শক্তি, 6 নম্বর শব্দ শক্তি, 7 নম্বর বিদ্যুৎ শক্তি এবং 8 নম্বর পারমাণবিক শক্তি। এখন এই শক্তিগুলো একটা আর একটাতে রূপান্তরিত হতে পারে। তাহলে এক শক্তি অন্য শক্তিতে বা একাধিক শক্তিতে রূপান্তরিত হওয়ার ঘটনাকে বলা হচ্ছে শক্তির রূপান্তর। তাহলে আমরা এখন শক্তির রূপান্তর সম্পর্কে জানি। দেখি শক্তি রূপান্তর কাকে বলে। শক্তি এক গ্রুপ থেকে এক বা একাধিক রূপে পরিবর্তন হওয়াকে শক্তির রূপান্তর বলে। ঠিক আছে? যেমন এখানে দেখো, একজন ভার উত্তোলক বিভিন্ন খাবার গ্রহণ করছে, তাহলে খাবারগুলো হচ্ছে রাসায়নিক শক্তি, তাই না? তাহলে ভার উত্তোলনের আগে তাকে কি করতে হবে? রাসায়নিক শক্তি গ্রহণ করতে হবে, এজন্য সে ভাত খাচ্ছে, ভাতটা হচ্ছে রাসায়নিক শক্তির উৎস। এরপর হচ্ছে পরবর্তীতে তিনি যখন ভাতটি উপরে উত্তোলন করতেছেন, তখন রাসায়নিক শক্তিটা গতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে রাসায়নিক শক্তি গতি শক্তিতে রূপান্তর হলো। তৃতীয় চিত্রে দেখো, এরপর তিনি যখন ভাতটিকে একেবারে কি হবে মাথার উপরে তুলে স্থির থাকছেন, তখন এই শক্তিটি স্থিতি শক্তি হিসাবে ওখানে স্থির রয়েছে। যখন এই ভাতটিকে যখন মাটিতে ফেলে দিবে, তখন শব্দ হবে এবং সেই সঙ্গে কিছুটা তাপও সৃষ্টি হবে। এর জন্য এই স্থিতি শক্তিটা পরবর্তীতে কি হবে? শব্দ শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এইভাবে শক্তিগুলো এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এখন আমরা শক্তির রূপান্তরগুলো একটু দেখে নেই সংক্ষেপে, যে শক্তির বিভিন্নভাবে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। যেমন তাপ শক্তিকে যদি তাপ ইঞ্জিন বা বাষ্পীয় ইঞ্জিনের সাহায্যে যান্ত্রিক শক্তিতে পরিণত করা যাচ্ছে। আবার তাপ শক্তিকে বাল্ব, কাঠ বা কয়লাকে যখন আমরা উত্তপ্ত করবো, তখন কিন্তু এটা আলোক শক্তিতে রূপান্তরিত হয়। আবার তাপ শক্তিকে যখন আমরা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা বা তেল থেকে প্রাপ্ত শক্তি দিয়ে যখন আমরা বিদ্যুৎ উৎপন্ন করবো, তখন এটা বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। আবার বিদ্যুৎ শক্তি বৈদ্যুতিক পাখা, মোটর গাড়ি, ট্রেন, যখন বৈদ্যুতিক ট্রেনগুলো চলে, বৈদ্যুতিক পাখা যখন চলে, এই বৈদ্যুতিক মোটর গাড়ি যখন চলে, তখন কি করে? তখন বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আবার বিদ্যুৎ শক্তি ফ্যান, রেডিও, টেলিভিশন, জেনারেটরের মাধ্যমে চুম্বক শক্তিতে রূপান্তরিত হয়। ফ্যানের ভিতরে কিন্তু চুম্বক থাকে, তাই না? এই বিদ্যুৎ শক্তি চুম্বক শক্তিতে পরিণত হয়। আবার এই চুম্বক শক্তিটা পরবর্তীতে যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। আবার বিদ্যুৎ শক্তি যদি আমরা বাল্ব বা চার্জার লাইট যদি জ্বালাই, তাহলে কি হবে? আলোক শক্তিতে রূপান্তরিত হয়। আবার বিদ্যুৎ শক্তি বৈদ্যুতিক ইস্ত্রি, হিটার বা ওভেন, তাই না?
আমরা তো জি স্যার। তাপ উৎপাদন করার জন্য ব্যবহার করি, তাহলে এটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এইভাবে বিদ্যুৎ শক্তি বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হয়। অনুরূপভাবে আলোক শক্তি, সূর্যের যে আলোক শক্তি থাকে সেই আলোক শক্তি কি হয়, এই তোমার সৌর প্যানেল, তাই না? এটাকে কি বলা হচ্ছে, সৌর প্যানেল এর সাহায্যে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। সৌর বিদ্যুৎ আছে না, সৌর বিদ্যুৎ, তাহলে সূর্যের আলোকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করি। আবার সৌর প্যানেলের সাহায্যে তোমার কি হয়, যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই বিদ্যুৎ দিয়ে কিন্তু আবার কি হয়, কোন যন্ত্র বা মোটরকে পরিচালনা করা হয়, তাহলে এটা হচ্ছে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত ঘটে। আবার বৈদ্যুতিক বাল্ব বা চার্জার লাইট, যখন তুমি এই সৌর প্যানেলে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেখানে যখন তুমি সংযোগ করবা তখন তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আবার আলোক শক্তি, আলোক শক্তি থেকে শক্তি গ্রহণ করে সবুজ উদ্ভিদ কি করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এই খাদ্যটা হচ্ছে রাসায়নিক শক্তির উৎস। তাহলে আলোক শক্তি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এইভাবে শক্তি বিভিন্ন এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয়। যেমন শব্দ শক্তি কি হয়, যান্ত্রিক শক্তিতে, রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে, রাসায়নিক শক্তি তাপ শক্তিতে, আবার যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে এইভাবে রূপান্তরিত হয়। এখন যান্ত্রিক শক্তি যেমন হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্রের বিরাট টারবাইন থাকে, তাই না, চাকাগুলো স্রোতের মাধ্যমে ঘুরাইয়া যান্ত্রিক শক্তি থেকে এটা কি হয়, আবার ঘুরানোর ফলে তোমার বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এইভাবে আমরা এক শক্তি থেকে অন্য শক্তিতে বিভিন্ন ভাবে রূপান্তর করতে পারি। এখন আমরা চিত্রের মাধ্যমে দেখি যে, যেমন হচ্ছে কি, হাত দিয়ে শরীরের কোনো অংশ যদি ঘষি তাহলে কি হবে, তাপ উৎপন্ন হবে। তাহলে আমরা যখন ঘষছি তখন যান্ত্রিক শক্তি, যখন তাপ উৎপন্ন হলো এটা তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। অনুরূপভাবে দোল খাওয়ার সময় কি হবে, এটা যান্ত্রিক শক্তি গতি শক্তিতে রূপান্তর হচ্ছে। আবার যখন বাঁশি বাজছে তখন বাঁশিটা হচ্ছে যে ফু দেয় তখন তখন ফুটা কিন্তু স্থানান্তরিত হয়, এটা যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কি হচ্ছে, বাঁশি বাজার ফলে শব্দ উৎপন্ন হচ্ছে, সুর উৎপন্ন হচ্ছে, এটা শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। অনুরূপভাবে ঢেকি দিয়ে যখন ধান বানি তখন যান্ত্রিক শক্তি শব্দ শক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়। অনুরূপভাবে এই আদিম মানুষরা কি পাথর ঘেঁষে কি করতো, আগুন জ্বালাইতো, তাহলে ঘর্ষণের ফলে যান্ত্রিক শক্তির ফলে কি উৎপন্ন হলো, আলো উৎপন্ন হচ্ছে, তাপ শক্তি উৎপন্ন হয়, তাই না? অনুরূপভাবে শব্দ শক্তির রূপান্তর হলো, অনুরূপভাবে দেখো ওয়াশিং মেশিনে যখন আমরা শব্দ তরঙ্গ ব্যবহার করি তখন এটা কি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আবার যখন আমরা ওই যে কি হলো, কোনো একটা ধাতব পাতকে যদি আঘাত করি তাহলে এটা কাঁপতে থাকে, অর্থাৎ কম্পন, এটা যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি ওখান কম্পনের ফলে কিন্তু শব্দ উৎপন্ন হয়, তাই না? তাহলে কম্পন থেকে শব্দ উৎপন্ন হচ্ছে, যান্ত্রিক শক্তি থেকে কি হবে, শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, বা শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়, তাই না? যেমন আমরা মাউথপিসে যখন কথা বলি তখন কি হয়, মাউথপিসের যে পর্দাটা কাঁপে, তাই না? তার শব্দ শক্তিটা কম্পন শক্তি বা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। অনুরূপভাবে টেলিফোন, রেডিও প্রেরক যন্ত্রের যে আমরা শব্দ শক্তি আমরা কথা বলছি সেটা প্রেরক যন্ত্রে গিয়ে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই না? এটা একটা শক্তি রূপান্তর। অনুরূপভাবে বিদ্যুৎ শক্তি রূপান্তর আছে, দেখো যে বৈদ্যুতিক স্থিতিতে যখন বিদ্যুৎ শক্তি আমরা ব্যবহার করি তখন তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আবার বৈদ্যুতিক বাল্বে যখন বিদ্যুৎ সরবরাহ করি তখন আলোক শক্তিতে রূপান্তরিত হয়। আবার বৈদ্যুতিক পাখায় যখন বিদ্যুৎ ইয়ে করি তখন পাখাটি ঘুরে বা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, মোটর গাড়ি এর চাকাগুলো ঘুরতে থাকে, ঠিক আছে? তো এভাবে রাসায়নিক শক্তির রূপান্তর আছে, যেমন এখানে ভাত, তারপরে এখানে তেল আছে, তারপর গ্যাস আছে, কয়লা আছে, এগুলো সবগুলোই কিন্তু রাসায়নিক শক্তি। এই শক্তিগুলো থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের শক্তি উৎপাদন হয়, ঠিক আছে? তাহলে এখন ছবিগুলোতে এখানে দেখো যে দোল খাচ্ছে, তাহলে কি বলতো, দোল খাচ্ছে তাহলে যান্ত্রিক শক্তি গতি শক্তি রূপান্তরিত হচ্ছে। এখানে কি হচ্ছে, যান্ত্রিক শক্তি দ্বিতীয় চিত্রে স্থির শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আবার এখানে কি হচ্ছে, যে যান্ত্রিক শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যে ফুটবল খেলতেছে, তাই না? এরপর আমরা শক্তি শ্রেণীবিভাগ করবো। শক্তির উৎস দুই ধরনের, একটি হচ্ছে নবায়নযোগ্য শক্তি আর একটা হচ্ছে অনবায়নযুক্ত শক্তি। তাহলে নবায়নযুক্ত শক্তি কাকে বলা হচ্ছে, যে শক্তির উৎসকে পুনঃপুন ব্যবহার করা যায় তাকে নবায়নযোগ্য শক্তি বলে। যেমন সৌরশক্তি, পানি, বায়ু প্রবাহ, সূর্যরশ্মি, পানির জোয়ার ভাটা ইত্যাদি, এগুলো বারবার আমরা ব্যবহার করি, এগুলো কিন্তু নিঃশেষ হয়ে যায় না, তাই না? তাহলে এর সুবিধাগুলো কি, এরা কখন নিঃশেষ হয়ে যায় না, এরা প্রকৃতিতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, এতে দামে সস্তা, হ্যাঁ, তারপর এখান থেকে যে শক্তি হয় সেই শক্তিগুলো ব্যবহার করলে পরিবেশে দূষণ তেমন ঘটে না, আর এটা সহজলভ্য, এটা সুবিধা। এর অসুবিধাগুলো আছে যে এই সকল
ইয়া থেকে যে শক্তি আহরণ করা কি হবে, ব্যয় সাপেক্ষ। অর্থাৎ সৌরশক্তি থেকে যদি আমরা কি হলো, সূর্য থেকে বা সৌরশক্তি থেকে যদি আমরা বিদ্যুৎ শক্তি তৈরি করতে পারি, তাহলে এর জন্য কি হবে, বিভিন্ন প্লান্ট দরকার, তাই না? এর জন্য খরচ এবং ব্যয় অনেক বেশি। আবার পানি ও জোয়ার ভাটাকে যদি আমরা শক্তি উৎপাদনের সময় ব্যবহার করি, তাহলে অনেক সময় কি হয়, নদী খাল বিলের গতিপথ পরিবর্তন হতে পারে। বাঁধ দিয়ে তো বাঁধ দেওয়ার ফলে আর একদিকে ভেঙে যাবে, তাই না? এইটা যা প্রকৃতির উপর একটা বিরূপ প্রভাব ফেলবে। বায়ু এবং জলস্রোত থেকে যে শক্তি আমরা পাই সেটা খুব কম পাই, এবং এই জলবিদ্যুৎ এবং বায়ু থেকে যে শক্তিটা আমরা পাই সেটা উৎপাদন করতে অনেক খরচ হয়, ব্যয়বহুল। সৌরশক্তি থেকে শক্তি উৎপাদনের যে উপকরণগুলো লাগে, যেমন তোমার কি হয়, সৌর প্যানেল লাগবে, তারপর ব্যাটারি লাগবে, হ্যাঁ, এতে এগুলো ব্যয়বহুল। এইটাই হচ্ছে অসুবিধা, ঠিক আছে? এখন নবায়নযোগ্য শক্তিগুলো দেখো, এখানে বায়ু মিল, যে কি হলো, বায়ুকে কাজে লাগিয়ে কি হয়, ওই যে পাখা ঘুরে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। বায়োগ্যাস থেকে বিদ্যুৎ তৈরি করা হয়, সৌরশক্তি থেকে বিভিন্ন শক্তিতে রূপান্তর করা হয়, তারপর পানি শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি তৈরি করা হচ্ছে। এখানে পারমাণবিক শক্তি, এইটা পারমাণবিক শক্তির জন্য তোমার কি থাকে, তেজস্ক্রিয় মৌল লাগে। এই মৌলগুলো ব্যবহারের কারণে আসলেই নিঃশেষ হয়ে যাচ্ছে। তারপরে আমরা যে অল্প পরিমাণ পরমাণু ব্যবহার করে আমরা প্রচুর পরিমাণে পারমাণবিক শক্তি পেতে পারি। এর জন্য এই পরমাণুগুলো একেবারে নিঃশেষ হয়ে যাবে না, ধীরে ধীরে যাবে, তাই না? এই জন্য এটাকে আমরা পারমাণবিক শক্তিকে আমরা ওই যে নবায়নযোগ্য শক্তির মধ্যেও আলোচনা করতে পারি, এবং এই জন্য এটা করা হয়েছে, ঠিক আছে? এরপর আমরা আসছি অনবায়নযোগ্য শক্তি। কি নবায়নযোগ্য শক্তি সীমাবদ্ধতা কি, তাই না? তাহলে আমরা সীমাবদ্ধতা কিন্তু আগে বলছি, অসুবিধাগুলো কি কি, যেমন বায়োগ্যাস থেকে যে বিদ্যুৎ পাওয়া যায় সেটা পরিমাণ কম, এবং এবং পরিবেশকে দুর্গন্ধ করে। তারপর বৃষ্টির দিনে সৌরশক্তি উৎপাদন ব্যাহত হয়, যে সৌর প্যানেলে মনে করেন বৃষ্টির দিনে, মেঘাচ্ছন্ন দিনে বিদ্যুৎ কম তৈরি হয়। তারপরে বায়ু ও স্রোতকে যে নবায়নযোগ্য শক্তি পাওয়া যায় তা সীমিত। আর পানির জোয়ার ভাটাকে নবায়নযোগ্য শক্তি উৎস হিসেবে ব্যবহার করলে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে। বায়ু মাধ্যমে উৎপাদনের অন্যতম সমস্যা হলো সবসময় বায়ু থাকে না, বায়ু প্রবাহিত হয় না, যার কারণে আমরা কি বিদ্যুৎ ঠিক মতো পাই না। সৌর, বায়ু এবং পানির স্রোত থেকে উৎপন্ন নবায়নযোগ্য শক্তি অবশ্যই ব্যয়বহুল হবে, তাই না? এবং এটা একটা বড় ধরনের একটা প্লান্ট তৈরি করতে হয়, যেটা ব্যয়বহুল, ঠিক আছে? এখন আমরা অনবায়নযোগ্য শক্তি কি সেটা দেখি। যে শক্তি উৎসকে পুনঃ ব্যবহার করা যায় না, এবং ব্যবহার করলে একসময় এটা নিঃশেষ হয়ে যাবে, এই ধরনের শক্তি উৎসকে বলা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি উৎস। যেমন হচ্ছে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম, তারপর কাঠ, বিভিন্ন ধরনের জ্বালানি, পেট্রোল, এগুলো কিন্তু নিঃশেষ হয়ে যাবে একসময়, তাহলে এই জন্য এগুলো কোনো ব্যবহার করা যাচ্ছে না। এদের সুবিধা কি, এরা কিন্তু দামে সস্তা, তারপর উৎস এবং উৎপন্ন শক্তি সহজেই বহন করা যায়। কি হয়, যেমন গ্যাসকে সিলিন্ডারে বহন করা যাচ্ছে, তারপর কেরোসিন তেলকে কন্টেইনারে ব্যবহার করা যাচ্ছে, তাহলে খুব ইজি, এক জায়গায় এক জায়গায় বহন করা যায়, কোনো যন্ত্রের মধ্যে নিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা যাচ্ছে, সমস্যা হচ্ছে না। যানবাহন, কলকারখানায় এগুলো বেশি ব্যবহার হয়, যেমন কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এগুলো অল্প পরিমাণ শক্তির উৎস ব্যবহার করে আমরা বেশি পরিমাণ শক্তি পেতে পারি। যেমন ইউরেনিয়াম ব্যবহার করে আমরা কি হয়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আমরা প্রচুর শক্তি তৈরি করতে পারি, তাই না? আবার তোমার মনে করো যে অল্প একটু কয়লা যদি জ্বালাই, তাহলে দেখা গেল অনেক তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, তাই না? এগুলা হচ্ছে মানে, তারপর হচ্ছে কেরোসিন তেল বা যদি অকটেন, ডিজেল যদি আমরা অল্প ব্যবহার করি, তাহলে দেখা গেল যে মোটরসাইকেলে 1 লিটার অকটেন দিয়ে বা 1 লিটার পেট্রোল দিয়ে দেখা গেল 60 কিলো 70 কিলোমিটার পর্যন্ত আমরা যেতে পারতেছি, তাই না? এইটা হচ্ছে এটা সুবিধা, কিন্তু অসুবিধাগুলো আছে, এগুলো কোনো ব্যবহার করা যাবে না এবং দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে, পরিবেশকে অতিমাত্রায় কি করে, দূষিত করে। যেমন কয়লা জ্বালালে কি হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, যা পরিবেশকে দূষিত করে। আবার যানবাহনে যেমন পেট্রোল, ডিজেল ব্যবহার করলে কি হবে, পরিবেশ দূষণ হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে, যেটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, তাই না? আবার ইটের ভাটায় কয়লা ব্যবহার করা হয়, যেটা দেখা গেলে প্রচুর ধোঁয়া উৎপন্ন হয়, তাই না? তারপর কাঠ কয়লা পোড়াইলে, কাঠ যদি পোড়াই তাহলে ওখান থেকে প্রচুর ধোঁয়া উৎপন্ন হয়, আবর্জনা পোড়াইলে প্রচুর ধোঁয়া উৎপন্ন হয়, যেটা পরিবেশকে বিঘ্নিত করে। এগুলো হচ্ছে অসুবিধা। দেখো এখানে অনবায়নযোগ্য শক্তি উৎস দেওয়া কয়লা, এই যে তেল, এখানে গ্যাস, এটা হচ্ছে বিদ্যুৎ, তাই না? এটা তাহলে এগুলা হচ্ছে তোমার অনবায়নযোগ্য শক্তির উৎস। এখন আমরা আসবো বায়োগ্যাসটা কি। বায়োগ্যাসটা একটা কিন্তু নবায়নযোগ্য শক্তির উৎস, আমরা আগেই পড়েছি,
যে কি গাছ গাছালি ডালপালা লতা পাতা পশু পাখির মলমূত্র এবং ময়লা আবর্জনা ইত্যাদি পচিয়ে এক ধরনের জ্বালানি গ্যাস উৎপন্ন করা হয়। এই গ্যাসকে বলা হচ্ছে বায়োগ্যাস। বায়োগ্যাস প্রধানত কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, যেটাকে আমরা হাইড্রোকার্বন বলছি, রাসায়নিক শক্তির অন্যতম উপাদান, তাই না? এর ব্যবহার বা গুরুত্বটা কি? রান্না বান্নার কাজে আমরা কয়লা কাঠ কয়লার পরিবর্তে আমরা বায়োগ্যাস ব্যবহার করি। তারপর আমরা গ্রামে গঞ্জে এই ময়লা আবর্জনা থেকে বায়োগ্যাস উৎপন্ন করে আমরা কোনো বাড়িতে বা কোনো পাড়ায় বিদ্যুৎ সরবরাহ করতে পারি। তারপর হচ্ছে এর উপজাত গুলো কি বাই প্রোডাক্ট যেগুলো ওগুলো জৈব সার তৈরি করবে, যার জমির উর্বরতা বৃদ্ধি করবে। ময়লা আবর্জনা ব্যবহারের কারণে পরিবেশ থেকে ময়লা আবর্জনা গুলো কি হবে কমে যাবে এবং পরিবেশ দূষণমুক্ত থাকবে, তাই না? এইটা হচ্ছে গুরুত্ব। এখন দেখি আমরা যে বায়োগ্যাস প্ল্যান্টটা কি। যে বায়োগ্যাস তো শুধু আমরা বললাম, কিন্তু এটা উৎপাদন করার জন্য অনেকগুলো যন্ত্রের দরকার আছে। যেমন এখানে দেখো যে বায়োগ্যাসে কি থাকে, এই যে প্রথমে আবর্জনা সংগ্রহ করে আমরা বর্জ্যগুলো একটা ট্যাঙ্কে রাখবো, মিক্সড করব। সেখান থেকে পাইপের মাধ্যমে কি হবে, এই গ্যাস উৎপন্ন হয়ে গ্যাস ধারকে অবস্থান করবে। গ্যাস ধারক থেকে পরবর্তীতে কি হবে, পাইপলাইনের মাধ্যমে আমরা বাড়িতে বিদ্যুৎ এই যে আমরা করব, এবং এখান থেকে যে বর্জ্যপত্রগুলো হবে সেটা জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করা হবে, তাই না? এটাই। এখন দেখো যে এই যে বায়োগ্যাসের যে ভবিষ্যৎ এটা, তাই না? যে আমাদের দেশে যে পরিমাণ চাহিদা বেড়ে গেছে, তাতে যদি আমরা বাড়িতে বাড়িতে যদি প্রত্যেকেই আমরা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে আমাদের নিজেদের বাড়িতে বিদ্যুৎ সাপ্লাই ব্যবস্থা করি, তাহলে বিদ্যুতের চাপ অনেক কমবে এবং আমাদের শক্তির অপচয় কি হবে, শক্তির অপচয় রোধ হবে, কমে যাবে। আর হচ্ছে পরিবেশ থেকে ময়লা আবর্জনা গুলো বায়োগ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহার করার কারণে পরিবেশটা দূষণমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তাই না? এখন বায়ুকলটা কি, যে দেখো পূর্বে বাতাসের সাহায্যে চক্রাকারে চাকা ঘুরে বিভিন্ন মেশিন চালনা করে বিভিন্ন ধরনের জটিল কাজ করা হতো। বায়ুচালিত এই ধরনের মেশিনকে বলা হচ্ছে কি উইন্ড মিল বা বায়ুকল। এর মধ্যে একটা কি, এর মধ্যে কি হচ্ছে, দেখো সমুদ্রের তীরবর্তী এলাকায় কি হবে, যে পাখাগুলো বসে, এই পাখাগুলো কি হচ্ছে তোমার ঘুরছে এবং এর মাধ্যমে বৈদ্যুতিক তার সংযুক্ত করে কি হয়, বিদ্যুৎ উৎপন্ন করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। বিশেষ করে উন্নত বিশ্বে তোমার তোমার মনে করো যে আমেরিকায়, তারপর হচ্ছে কি কয় ইংল্যান্ড, তাই না, জাপান, এগুলোতে এই বায়ুকলের ব্যবহার অনেক বেশি। বায়ুকল বিদ্যুৎ উৎপাদন, কাঠ চেরাই, কৃষি সেচ, পানি উঠানো, ধান আখ মারাই ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে বায়ুকলটা আমরা মেনলি বিদ্যুৎ উৎপাদনের কাজে এখন ব্যবহার করছি, অন্য কাজে ব্যবহার করা একটু জটিল এখন। যাই হোক, আমরা শক্তি সংকট, আমরা তো জানি যে কোন একটি দেশের উন্নয়নের যে উন্নত কিনা সেটা যাচাই করার মাপকাঠি হচ্ছে ওই দেশ মাথাপিছু কি পরিমাণ শক্তি ব্যবহার করে। যে দেশ যত বেশি শক্তি ব্যবহার করে সেই দেশ তত বেশি উন্নত। এর জন্য যে শিল্পোন্নত দেশগুলো যেমন আমেরিকা, জার্মানি, তারপরে ইংল্যান্ড, জাপান, এই দেশগুলো, তারপর চীন, এই দেশগুলো বেশি উন্নত, কারণ তারা মাথাপিছু শক্তি বেশি ব্যয় করছে। দেখো তো এখানে কি দেখা যাচ্ছে, এখানে একটা কি হলো সিএনজি পাম্প, তাই না? এখানে দুঃখিত মেইন লাইনে গ্যাস নেই, মানে কি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে, ধীরে ধীরে গ্যাস আসছে, এর মানে গ্যাস ফুরিয়ে যাচ্ছে। তাহলে এটাই একটা শক্তি সংকটের যে অবস্থা সেটা বোঝানো হয়েছে, তাই না? যে আমরা কয়লা, তেল, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি অনবদ্য শক্তি আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি, যার কারণে শক্তি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু শক্তি অতিরিক্ত ব্যবহারের ফলে শক্তি যে মজুদ সেটা কিন্তু কমে যাচ্ছে। কমে গেলে নিশ্চয়ই আমাদেরকে কি করতে হবে, বিকল্প চিন্তা করতে হবে। যে যেমন শক্তির ব্যবহার এবং সংকটের কারণ যে অধিক জনসংখ্যা, যার কারণে শক্তি ব্যবহার হচ্ছে বেশি। তারপরে উন্নত জাতির মাথাপিছু শক্তির ব্যয় বেশি, তাই বর্ধিত হারে শক্তির ব্যয় হচ্ছে, কিন্তু শক্তির যোগান বা শক্তির উৎস আমরা আবিষ্কার করতে পারতেছি না। উন্নয়নশীল দেশগুলোতে ব্যাপক হারে শিল্প কারখানা প্রতিষ্ঠিত হচ্ছে, যার কারণে বেশি পরিমাণ শক্তি ব্যয় হচ্ছে। তারপর উন্নত জীবনযাপনের জন্য আমরা কি এসি ব্যবহার করছি, আমরা কম্পিউটার ব্যবহার করছি, ভিসিআর, টেলিভিশন, রেডিও, শীততাপ নিয়ন্ত্রিত বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করছি, যার কারণে এখানে প্রচুর পরিমাণে
কি হচ্ছে, শক্তি ব্যয়িত হচ্ছে, তাই না? ঠিক এইভাবে মানুষের ব্যবসা বাণিজ্য কাজকর্ম যোগাযোগ দিন দিন বেড়ে যাচ্ছে, এর জন্য যানবাহনের পরিমাণ বেড়ে গেছে, তাই না? এর জন্য প্রচুর পরিমাণ শক্তি অতিরিক্ত শক্তি ব্যবহার হচ্ছে, তাই না? এই অতিরিক্ত শক্তি ব্যবহারের কারণে আমাদের শক্তি মজুদ পুড়ে যাচ্ছে। শুধু আমাদের কেন, সারা বিশ্বের শক্তি মজুদ কিন্তু পুড়ে যাচ্ছে। এই কারণে বিজ্ঞানীরা এখন শক্তির বিকল্প হিসাবে কি করছে, ওই যে কি হলো, যে বিকল্প উৎসের কথা চিন্তা করছে। যেমন একটি ছেলে এখানে শক্তি বিকল্প হিসাবে কি হলো, বিজ্ঞানীরা মনে করছে যে যদি সৌরশক্তিকে যদি আমরা ব্যবহার করি তাহলে শক্তির সংকট কিছুটা লাঘব হবে। যেমন আমরা সৌর বিদ্যুৎ থেকে আমরা বিদ্যুৎ তৈরি করছি, বিদ্যুৎ দিয়ে আমরা ঘর বাড়ি আলোকিত করছি, তাই না? আবার সৌর বিদ্যুতের সাহায্যে কি হলো, রেডিও চলছে, তারপর হচ্ছে তোমার এখানে ঘড়িও কিন্তু এই সোলার ঘড়ি রয়েছে, যেটা সূর্যের আলোতে দিলেই চার্জ হয়। তারপর এখানে সৌর যে ক্যালকুলেটর সেটা আছে, তাই না? এগুলো শক্তি বিকল্প ব্যবহার, সৌরশক্তি। সৌরশক্তি ব্যবহার করে আমরা দেখি যে এই যে কি হলো, আমরা বিদ্যুৎ শক্তি দিয়ে তো সেচ দিই জমিতে, তাই না? কিন্তু সৌরশক্তি দিয়ে দেখো, সৌর প্যানেল বা সৌর বিদ্যুৎ দিয়ে কিন্তু কি হয়, এই যে জমিটা সেচ দিচ্ছে, ইরিগেশন করতেছে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার মনে করো যে ওই যে চাঁপাইনবাবগঞ্জে, তারপরে হচ্ছে যেখানে কৃষিকাজ ভালো হয় সেই সব অঞ্চলগুলোতে এই ধরনের প্যানেল দেখা যায়। তারপর হচ্ছে শক্তি বিকল্প হিসেবে পানি শক্তি। দেখো আমরা কাপ্তাইতে কি করতেছে, পানি স্রোতকে কাজে লাগায় টারবাইন ঘুরাইয়া বিদ্যুৎ শক্তি তৈরি করাচ্ছে, তাই না? এটা এটা তাহলে কি আমরা পানি স্রোতকে কাজে লাগাতে পারি? তাহলে দেখা গেল যে এইটা একটা শক্তি বিকল্প হিসেবে বায়োগ্যাস আমরা পূর্বে আলোচনা করেছি, তাই না? এটা তারপরে হচ্ছে শক্তি বিকল্প হিসেবে পারমাণবিক শক্তি। এখানে পারমাণবিক শক্তির উৎস হিসেবে তোমার কি হলো, বিভিন্ন তেজস্ক্রিয় কি হলো ইয়া লাগবে, পরমাণু লাগবে। পরমাণুগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কি করবে, পারমাণবিক কেন্দ্রে কি হলো, এটা ফিউশন ঘটায় বা এই কি হলো, ওই পরমাণুকে ভেঙে কি করবে, তোমার প্রচুর নিউক্লিয়াসকে ভেঙে প্রচুর শক্তি উৎপন্ন হয়। কিন্তু এই শক্তি নিয়ন্ত্রণ করা এবং রক্ষণাবেক্ষণ করা খুব কঠিন। বিস্ফোরিত হলে চারি কি হলো, যে ওই পারমাণবিক শক্তির যে কারখানা আছে তার আশেপাশে কি হবে, ওই তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে, যার কারণে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এটাকে যেমন শক্তি প্রচুর পাওয়া যাবে, ব্যাপক পরিমাণ শক্তি উৎপন্ন হয় পারমাণবিক শক্তির ফলে, কিন্তু এটা নিয়ন্ত্রণ করাও অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল। এরপর আমরা শক্তি বিকল্প হিসেবে বায়ু শক্তি আমরা পূর্বে আলোচনা করছি। এই যে বায়ুতে কি পাহাড়ে উঠছে এবং বিদ্যুৎ শক্তি তৈরি হচ্ছে, বিদ্যুৎ শক্তি গুলো এসে আমরা কি বিভিন্ন ঘর বাড়িতে সাপ্লাই দেওয়া যাচ্ছে, তাই না? এটা উইন্ডমিল থেকে। শক্তি যেন অযথা নষ্ট না হয়, অপচয় যেন না হয়, সেটাও রোধ করতে হবে। যেমন রোধ করার জন্য আমরা এই পদক্ষেপগুলো নিতে পারি। যেমন 1 নম্বর, আমাদের কি হলো, এই বিদ্যুৎ আমাদের শক্তিগুলোকে আমাদের ব্যক্তিগত সম্পদ মনে না করে জাতীয় সম্পদ মনে করতে হবে এবং কি করতে হবে, এই সব শক্তি ব্যবহারের যত্নবান হতে হবে। 2 নম্বর, বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রয়োজনে ব্যবহার করে সময় মতো বন্ধ রাখতে হবে। তারপরে হচ্ছে ত্রুটিপূর্ণ যানবাহন এবং যন্ত্রপাতি ব্যবহার না করা, কারণ এতে করে প্রচুর পরিমাণে কি অতিরিক্ত শক্তি খরচ হয়। বিনা প্রয়োজনে যানবাহন বা ইঞ্জিন চালু রাখা যাবে না। সর্বোপরি গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। এইভাবে আমরা শক্তি অপচয় রোধ করতে পারি। তাহলে এখন একটা সৃজনশীল প্রশ্ন ছিল, কিন্তু আমাদের সময় বোধহয় একটু কম। তারপর তুমি একটু দেখে নাও, অথবা স্ক্রিনশট দিয়ে নাও, এটা বাসায় প্র্যাকটিস করবে। যাই হোক, তাহলে আমরা এই ফাঁকে তোমাদের কিছু মূল্যায়ন করি নাকি, যে দেখো কি কি প্রশ্ন থাকবে তোমাদের জন্য, এগুলো উত্তর আমি ধরবো। কাজ কাকে বলে, এর একক কি, শক্তির উদ্ভিদগুলো কি কি, নবায়নযোগ্য শক্তির উৎসগুলো কি কি, সৌরশক্তি থেকে কিভাবে রাসায়নিক শক্তি উৎপন্ন করা হয়, বায়োগ্যাস কাকে বলে, উইন্ডমিল কি, কোন ইঞ্জিন 10 সেকেন্ডে 100 জুল কাজ করতে পারে, তার ক্ষমতা কত, শক্তির অপচয়ের কারণ কি, তাই না? এরপরে তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? তাহলে বাড়ির কাজের আগে আমি কিছু তোমাদের প্রশ্ন করি, উত্তর দাও। এখানে 30 জন আছো তোমরা, ঠিক আছে? আচ্ছা, রোল নাম্বার 37, রোল নাম্বার 37, হ্যাঁ, কি নাম তোমার? প্রশ্ন জিজ্ঞেস করবো, বলো শক্তি নিত্যতার সূত্রটি কি, শক্তি সংরক্ষণশীলতার সূত্রটা কি, পারবে? আচ্ছা, রোল নাম্বার 3, আন্তি, তুমি বলো কাজ কাকে বলে? স্যার, কোনো কিছু করাকেই কাজ বলে। আচ্ছা, গুড। তারপর নাই,
নাহিনুল ইসলাম, রোল নম্বর 31, রোল নম্বর 31, রোল নম্বর 31। আচ্ছা জি স্যার বলেন। হ্যাঁ, রোল নম্বর 31 তুমি বলো যে কাজের একক কি? কাজের একক কি? পারবে না? কে পারবে বলো? স্যার আমি হাসান। বলো, বলো, তাড়াতাড়ি বলো। স্যার কাজের একক জুল। গুড গুড। নাহিদ, রোল নম্বর 13, তোমার একটা প্রশ্ন থাকবে। জি স্যার। বায়োগ্যাস কি? স্যার বায়োগ্যাস হচ্ছে বিভিন্ন জৈব পদার্থকে পচিয়ে উৎপন্ন জ্বালানির জন্য একটি গ্যাস। গুড, ভেরি গুড। রোল নম্বর 24, রাফি বলো। জি স্যার। উইন্ডমিল কি? বাইকল কি? স্যার উইন্ডমিল হচ্ছে এক প্রক্রিয়া যার মাধ্যমে পাখা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা গুড হয় গুড, ফাইন। বায়ু সাহায্যে। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে আরেকজন বলো, রোল নম্বর 32, আবির। আবির, আবির বলবে। আবির, শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা হ্যাঁ রাফি, হ্যাঁ তুমি বলো এই যে শক্তির অপচয় রোধ কিভাবে করা যায়, দুইটা বলো পয়েন্ট। শক্তির অপচয় রোধ। আচ্ছা কে পারবে বলতে বলো? শক্তি জনসচেতনতা বৃদ্ধি এবং জনসচেতনতা বৃদ্ধি করা। হ্যাঁ গুড গুড। আচ্ছা যাই হোক, শক্তির হ্যাঁ তোমরা সকল সম্পর্কে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা। গুড গুড। হ্যাঁ আচ্ছা যাই হোক, তাহলে এখন আমাদের এখন বাড়ির কাজ আমরা একটু লিখে নিই নাকি? বাড়ির কাজ, এই বাড়ির কাজ দেওয়ার মাধ্যমে আমাদের ক্লাস আজকে শেষ ইতি ঘোষণা করা হবে। যে যেমন রাখি 10 কেজি ভরের একটি বস্তুকে 5 মিনিটে 10 মিটার এবং সজীব একই বস্তা 15 মিনিটে 12 মিটার উচ্চতা উঠালো, তাহলে ক্ষমতা কাকে বলে? শক্তি সংরক্ষণশীলতা নীতিটি ব্যাখ্যা করো। আর রাখি ব্যক্তিগত কাজের পরিমাণ নির্ণয় করো। আর কে দ্রুত কাজ করতে পারবে তা গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে এটা কাজ ক্ষমতা যে শক্তি ছিল সেই সূত্রগুলো দিয়ে এগুলো করতে হবে। ঠিক আছে? ক এবং খ তো তোমাদের বই থেকে আছে। আর গটা হচ্ছে এখানে কাজের পরিমাণ নির্ণয় করতে হবে। একটা উদাহরণ আমি তো একটা করে দেখাইছিলাম, তাই না? ওই ধরনের। আর হচ্ছে এখানে ক্ষমতা বের করতে হবে, পি বের করতে হবে। তারপর কার ক্ষমতা বেশি সেটা দেখলেই হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমরা এই বাড়ির কাজ কি লিখে নিলা? ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ আজকে তাহলে এই পর্যন্তই। করোনা মহামারী চলছে, খুব ভয়াবহ পরিস্থিতি। তোমরা ঘরের বাইরে যাবে না, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, নিজে এবং পরিবারকে নিরাপদে রাখতে হবে। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী কোন এক ক্লাসে। ততক্ষণ তোমার ভালো থাকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় চ্যাপ্টার ছিল বুঝছো। এখন বিশেষ করে যে আমি ছবিগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে এগুলো সাজিয়েছি, যে যে জীবন্ত ক্লাসের মতো, তাই না? যে পাখাগুলো ঘুরছে, তাই না? এই যে বায়োগ্যাস প্লান্ট দেখলা, তাই না? তারপর জলবিদ্যুৎ টারবাইন কি করে ঘুরছে, তাই না? জীবন্ত এগুলো প্র্যাকটিক্যালের মতো একটা সুবিধাও আছে এখানে। ঠিক আছে? তোমরা যদি মনোযোগী হও তাহলে এখান থেকে অনেক ভালো ভালো কিছু ইয়ে করতে পারবে।